cursed me. The shadows for all time. এই গল্পটি ১৭ শতকের, যেখানে একটি ধনী এবং স্বনামধন্য ছেলে তার পরিবারের সাথে সুখে বসবাস করছিল। কিন্তু তার জীবন পরিবর্তিত হয় তখন যখন একটি বিপজ্জনক জাদুকর তাকে অভিশাপ দেয় এবং তাকে একটি ভীতিকর আকারে পরিণত করে এবং তারপর তাকে কবরে জীবন্ত কবর দেয়। ২০০ বছর পর হঠাৎ একদিন সে তার কবর থেকে মুক্ত হয়ে এই পরিবর্তিত পৃথিবীতে ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো, সেই ছেলেটি কিভাবে ২০০ বছর কবরে জীবিত থাকলো এবং কেন মায়াবী তাকে অভিশাপ দিল? আজকের মুভিতে আমরা এসবই জানব। গল্পটি ১৭৬০ সাল থেকে শুরু হয়, যেখানে আমরা কলিন্স পরিবারকে দেখতে পাই। এই পরিবারে মাত্র ৩ জনের বসবাস। এই পরিবারে তার পিতামাতার সাথে একটি মাত্র ছোট ছেলে রয়েছে, যার নাম বার্নবাস। বার্নবাসের পরিবার খুব ধনী ছিল, কারণ তার বাবার সমুদ্রে মাছ ধরার বড় ব্যবসা ছিল। তিনি আমেরিকা থেকে কিছু দূরে সমুদ্রের কাছে একটি শহর স্থাপন করেছিলেন, যার নাম ছিল কলিন্সপোর্ট। আরও আমরা দেখি যে বার্নবাসের বাবা তাকে ব্যাখ্যা করেছেন যে সম্পদের চেয়ে পরিবার বড়, তাই আপনার পরিবারকে সর্বদা নিরাপদ রাখুন। পরিবারের যত্ন নেয়ার জন্য বার্নবাসের বাবা কলিন্সপোর্টে তার পরিবারের জন্য একটি দুর্দান্ত প্রাসাদ তৈরি করেছিলেন, যার নাম ছিল কলিনউড। কয়েক বছরে তার মাছ ধরার ব্যবসা দ্রুত বাড়তে থাকে। এই সময়ে বার্নবাসও বড় হন। তাদের বাড়িতে কাজ করা অ্যাঞ্জেলিক নামের এক কাজের মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। তারপর একদিন অ্যাঞ্জেলিক বার্নাবাসকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি এবং এখন আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি সারা জীবন কাটাতে চাই। কিন্তু বার্নাবাস বিয়ে করতে অস্বীকার করে। এতে ক্ষুব্ধ হয়ে অ্যাঞ্জেলিক বার্নাবাসকে একা করার জন্য কালো জাদু করে এবং তার বাবা মাকে প্রাসাদের একটি মূর্তি ফেলে হত্যা করে। বার্নাবাস বুঝতে পারে এটি একটি দুর্ঘটনা নয়, কালো জাদু ছিল, তাই সে নিজেই কালো জাদুর বই পড়তে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায় এবং এই সময়ে বার্নাবাস তার সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, যার নাম জোসেট। কিন্তু বার্নাবাস এবং জোসেটের মধ্যে প্রেম দেখে অ্যাঞ্জেলিক এটি সহ্য করতে অক্ষম হয়। সে আবার কালো জাদু অবলম্বন করে এবং জোসেটকে নিয়ন্ত্রণ করে। এরপরে আমরা জোসেটকে দেখতে পাই যে অ্যাঞ্জেলিকের প্রভাবের অধীনে সে একটি উঁচু পাহাড়ে যায়। বার্নাবাস সেখানে পৌঁছানোর আগে সে পাহাড় থেকে লাফ দেয় এবং আত্মহত্যা করে। তার সামনে তার প্রেমিকাকে মরতে দেখে বার্নাবাসও একই ক্লিফ থেকে লাফ দেয়। কিন্তু এত উচ্চতা থেকে পড়ে যাওয়ার পরেও বার্নাবাস মারা যায় না, কারণ অ্যাঞ্জেলিক তাকে অভিশাপ দিয়েছিল এবং তাকে ভ্যাম্পায়ার বানিয়েছিল যাতে সে তার দুঃখের সাথে চিরকাল বেঁচে থাকতে পারে। এখন অ্যাঞ্জেলিক নিশ্চিত হয়েছিল যে বার্নাবাসকে পরাজিত করার অন্য কোনো উপায় নেই, তাই সে গ্রামবাসীদের উস্কে দেয় এবং বার্নাবাসকে ধরে ফেলে। গ্রামবাসী তাকে একটি কফিনে তালাবদ্ধ করে মাটিতে পুঁতে দেয় এবং এভাবেই ২০০ বছর কেটে যায়। এরপরে আমরা ১৯৭২ সালের সময় দেখতে পাই, যেখানে ভিক্টোরিয়া নামের একটি মেয়ে ট্রেনে কলিন্সপোর্টে আসছে। তারপর সে একটি গাড়ি থেকে লিফট নেয় এবং কলিনউড ম্যানশনে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর বিলি নামের এক বৃদ্ধ তার জন্য দরজা খুলে দেয়। এখন এখানে ভিক্টোরিয়া বাড়ির দেয়ালে বার্নাবাসের একটি ছবি দেখেন। এটা দেখে সে বিলিকে জিজ্ঞেস করে কে সে। তারপর এলিজাবেথ সেখানে এসে ভিক্টোরিয়াকে জানায় এটি বার্নাবাসের ছবি, যিনি কলিন পরিবারের একজন মহান এবং মহৎ সদস্য ছিলেন। এখানে আমরা জানতে পারি যে এলিজাবেথও কলিন পরিবারের। তারা পত্রিকায় একটি বিজ্ঞাপন দিয়েছিল যে তাদের একজন গৃহশিক্ষক দরকার, যিনি ডেভিডের যত্ন নিতে পারেন। এলিজাবেথ ভিক্টোরিয়াকে বলে যে এই বিশাল প্রাসাদে এখন মাত্র কয়েকজন লোক বসবাস করে। এলিজাবেথ বলে যে আমি, আমার মেয়ে ক্যারোলিন, আমার ভাই রজার এবং তার ছেলে ডেভিড এখানে থাকি। এই বিষয়ে ভিক্টোরিয়া এলিজাবেথকে ডেভিডের মা সম্পর্কে জিজ্ঞাসা করে। এলিজাবেথ বলে যে ডেভিডের মা সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন, কিন্তু ডেভিড আজ পর্যন্ত এটি বিশ্বাস করতে সক্ষম হননি। সে অনুভব করে যে তার মাকে দেখতে পাবে এবং তার সাথে কথা বলতে পারবে। এরপরে এলিজাবেথ ভিক্টোরিয়াকে তার মেয়ে ক্যারোলিনের সাথে পরিচয় করিয়ে দেন। ক্যারোলিন আসলে দুষ্টু এবং একঘেয়ে প্রকৃতির মেয়ে। এখন রাতে ডিনারে এলিজাবেথ ভিক্টোরিয়াকে ডেভিডের বাবা রজারের সাথে পরিচয় করিয়ে দেয়। একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুলিয়াও একই খাবার টেবিলে আসেন। আসলে ডেভিড এখনও তার মাকে দেখতে পায়, যার কারণে এলিজাবেথ অনুভব করেছিলেন যে তার একজন মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। সেজন্য তিনি ডক্টর জুলিয়াকে ফোন করেছিলেন, যিনি গত ৩ বছর ধরে সেখানে আছেন। সেখানে তিনি ডেভিডের চিকিৎসা করছেন।
এদিকে ভিক্টোরিয়া দূর থেকে একজনকে সাদা চাদরে ঢাকা দেখতে পায়। আসলে ডেভিড ভিক্টোরিয়াকে ভয় দেখানোর জন্য এখানে এসেছিল, কিন্তু সে ভয় পায়নি। এখন আমরা ভিক্টোরিয়াকে দেখি যে তার ঘরে তার কাপড় ঠিক করছে। যখন সে দেখে যে কেউ একজন চাদরে ঢাকা ঘরের সামনে দাঁড়িয়ে আছে, সে ভেবেছিল যে ডেভিড তাকে আবার ভয় দেখাতে এসেছে, তাই সে চাদরটি সরাতে যায়। কিন্তু চাদরটি সরানোর সাথে সাথে জোসেটের আত্মা সেখানে উপস্থিত হয়। জোসেটের আত্মাও ভিক্টোরিয়াকে জানায় যে সে আসছে। এই বলে আত্মা কিছু দূর হেঁটে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে আমরা কিছু শ্রমিককে দেখতে পাই যারা একটি জেসিবি দিয়ে খনন করছিল। খননের সময় তারা মাটির নিচে শক্ত কিছু অনুভব করে। মাটি অপসারণ করার সময় তারা একটি কফিন খুঁজে পায়। আসলে বার্নাবাস একই কফিনে বন্দী ছিলেন। এটা দেখে যখন তাদের তত্ত্বাবধায়ক কফিনের শিকল কেটে দেয়, তখন বার্নাবাস তার বন্দিশালা থেকে মুক্ত হয়। বেরিয়ে আসার সাথে সাথে সে সকল শ্রমিককে আক্রমণ করে এবং একে একে হত্যা করে। এরপরে সে তার বাড়িতে অর্থাৎ কলিনউড ম্যানশনে পৌঁছায়। বাগানে সে একটি বিড়ালের সাথে দেখা করে। সে বিড়ালকে মেরে ফেলে। সে তাকে সম্মোহিত করে এবং তাকে তার নিয়ন্ত্রণ নেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে কলিন পরিবারের লোকেরা এখনো এই বাড়িতে থাকে কিনা, যার উত্তরে বিড়াল হ্যাঁ বলে। এরপর বার্নাবাস বাড়ির ভিতরে গিয়ে প্রাসাদের রাজকীয় জিনিস দেখতে শুরু করে। সে বিড়ালকে এসব কথা বলা শুরু করে। এদিকে তিনি ক্যারোলিন এবং ডেভিডের সাথেও দেখা করেন। বার্নাবাসকে দেখে ক্যারোলিন মনে করে যে সে হয়তো একজন পাগল অথবা মাতাল হয়ে এসেছে, কিন্তু ডেভিড তাকে দেয়ালে বার্নাবাসের ছবি দেখায়। এ বিষয়ে বার্নাবাস বলেন, এটা আমার ছবি। আমি যখন এখানে দাঁড়িয়েছিলাম, একজন মহান শিল্পী এটি তৈরি করেছিলেন। এদিকে এলিজাবেথ সেখানে আসে এবং বাচ্চাদের বার্নাবাস থেকে দূরে থাকতে বলে। ডেভিড বলেছেন যে তিনি নিজেকে আমাদের আত্মীয় বলছেন, কিন্তু এলিজাবেথ মনে করেন তিনি একজন প্রতারক। তিনি বার্নাবাসকে অন্য ঘরে নিয়ে যান এবং বলেন যে এটি যদি একটি রসিকতা হয় তবে এটি এখানেই শেষ করুন। বার্নাবাস নিজেকে প্রমাণ করার জন্য একটি গোপন দরজা খোলেন এবং এর মাধ্যমে এলিজাবেথকে একটি গোপন বেসমেন্টে নিয়ে যান। এলিজাবেথ এখন পর্যন্ত এই বেসমেন্ট সম্পর্কে কিছুই জানতেন না, যেখানে প্রচুর হীরা আর গহনা রাখা ছিল। এসব দেখে এলিজাবেথ স্তব্ধ এবং তিনি হতবাক হন এবং নিশ্চিত হন যে বার্নাবাস কলিন পরিবারের ছেলে ছাড়া আর কেউ নয়। এখন বার্নাবাস এলিজাবেথকে বলে যে সে একজন ভ্যাম্পায়ার এবং তাকে বলে যে সে এই পরিবারের কোনো সদস্যের ক্ষতি করেনি। এরপরে আমরা পুরো পরিবারকে রাতের খাবার টেবিলে দেখি, যেখানে এলিজাবেথ সবাইকে বলে যে তারা আমাদের আত্মীয়। এদিকে ডক্টর জুলিয়াস সেখানে উপস্থিত হয়। এলিজাবেথ বার্নাবাসকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপরে বার্নাবাস তার মাছ ধরার ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করে। এলিজাবেথ তাকে বলে যে আমাদের ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গেছে, কারণ অ্যাঞ্জেলিক নামের এক মহিলা জেলেদের সাথে লেনদেন করে আমাদের ব্যবসার দখল নিয়েছে। এ বিষয়ে বার্নাবাস বলেন যে এখন আমি এসেছি, আমি আবার ব্যবসাকে শীর্ষে নিয়ে যাব। এদিকে ভিক্টোরিয়া সেখানে পৌঁছায় এবং তাকে দেখে বার্নাবাস তাকে জোসেট বলে ডাকে, কারণ হঠাৎ তার মনে হয় জোসেট আবার এসেছে। আসলে ভিক্টোরিয়ার চেহারা ছিল হুবহু জোসেটের মতো। তারপর দুজনেই একে অপরের সাথে কথা বলে এবং ভিক্টোরিয়া নিজের পরিচয় দেয়। এরপরে আমরা অ্যাঞ্জেলিওকে দেখতে পাই, যিনি আসলে একই অ্যাঞ্জেলিক যিনি বার্নাবাসের জীবনকে বদলে দিয়েছিলেন। তারপর কালো জাদু করে তিনি নিজেই ডাইনি হয়েছিলেন এবং তার নাম পরিবর্তন করেছিলেন এবং 200 বছর বেঁচে ছিলেন। এরপরে তিনি অফিসে পৌঁছান, যেখানে তিনি জানতে পারেন যে গতরাতে খননকালে তাদের শ্রমিকরা প্রায় 200 বছরের পুরানো একটি কফিন খুঁজে পেয়েছিল। তখন কেউ সেই সমস্ত শ্রমিককে খুব নির্মমভাবে হত্যা করে। এটা শুনে অ্যাঞ্জেলিক হতবাক হয়ে যায় এবং সেই জায়গায় পৌঁছানোর পর সে পুরোপুরি নিশ্চিত হয় যে বার্নাবাস একই ব্যক্তি। তিনি সরাসরি কলিনউডের কাছে পৌঁছান, যেখানে তিনি এলিজাবেথের সাথে কথা বলতে শুরু করেন। এদিকে যখন বার্নাবাস এসে তার সাথে কর্ণমর্দন করে, তখন সে বুঝতে পারে যে এই অ্যাঞ্জেলিক। এরপরে বার্নাবাস তাকে অন্য ঘরে নিয়ে যায় এবং মাছ ধরার ব্যবসা সম্পর্কে কথা বলে। সে বলে যে এখন এই ব্যবসা আমার এবং আপনি নিশ্চয় জানেন আমি কে। এতে বার্নাবাস বলেন, হ্যাঁ আমি জানি, তুমি সেই ডাইনি যে আমার সবকিছু ধ্বংস করে দিয়েছিলে। ব্ল্যাক ম্যাজিকের অপরাধে আমি তোমাকে জেলে দিব। তিনি হাসতে হাসতে বলে, তুমি এমন কিছু করতে পারবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না, কারণ আমি এই সমাজে 200 বছর ধরে বিভিন্ন রূপে সম্মান অর্জন করেছি।
আমি তাদের সাথে বসবাস করছি এবং কলিন্সপোর্ট এখন আমার। তিনি চলে যাওয়ার পরে বার্নাবাস এলিজাবেথকে অ্যাঞ্জেলিক সম্পর্কে সবকিছু বলে। সে বলে যে সে একই ডাইনি যে আমার বাবা মা এবং আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে এবং আমি কিছুই করতে পারিনি। এলিজাবেথ তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তোমার ব্যবসা আবার শুরু করো, এবং বার্নাবাসের পরিবারকে একটি উচ্চ স্থানে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এরপরে বার্নাবাস প্রথমে তার প্রাসাদের মেরামত করেন এবং দেয়ালে তৈরি করা সুন্দর চিত্রগুলি পেয়ে এটিকে আবার দুর্দান্ত করে। তারপরে তার ব্যবসার প্রসারের জন্য সে বিড়ালটিকে সাথে নিয়ে যায় এবং কিছু বড় জেলেদের সাথে দেখা করে এবং তাদেরকে অ্যাঞ্জেলিকের কাজ ছেড়ে কলিন্স পরিবারের কাজ করার জন্য সম্মোহিত করে। এভাবে আবারও শুরু হয় তার মাছ ধরার ব্যবসা। তারপর একদিন ডাক্তার জুলিয়া বার্নাবাসকে ক্যারোলিনের ঘরে উকি মারতে দেখেন এবং সেখানে রাখা একটি বাতি দেখে বোঝার চেষ্টা করেন। এটি জুলিয়াকে সন্দেহ করে তোলে। বার্নাবাস সম্পর্কে আরো জানার অভিপ্রায়ে তিনি তার সাথে কথা বলেন। তিনি বলেন, আমি একজন সাইকিয়াট্রিস্ট এবং মস্তিষ্কের চিকিৎসা করি। তারপর তাকে সম্মোহিত করে সে তার সম্পর্কে সবকিছু খুঁজে পায় এবং জানতে পারে যে সে একজন ভ্যাম্পায়ার। এরপরে জুলিয়া এলিজাবেথের সাথে কথা বলে এবং বলে যে আমি বার্নাবাস সম্পর্কে সবকিছু জানতে পেরেছি যে সে একজন ভ্যাম্পায়ার। এটা জানার পরেও তাকে এখানে থাকতে দিলে কেন? এর জন্য এলিজাবেথ বলেছেন যে এটি একটু গোপন থাকতে দিন, তার ঘরে থাকার ফলে কারো কোনো বিপদ হবে না। অন্যদিকে বার্নাবাস ক্যারোলিনকে বলছে, আজকের যুগে প্রেম কিভাবে হয় তা আমাকে শেখাও। এই বিষয়ে ক্যারোলিন তাকে পরামর্শ দেয় যে আপনাকে প্রথমে আপনার চেহারা এবং অদ্ভুত আচরণ পরিবর্তন করতে হবে এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে হবে যাতে লোকেরা আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে আপনি ধীরে ধীরে শিখবেন কিভাবে প্রেম হয়। পরের দিন আমরা ডক্টর জুলিয়াকে বার্নাবাসের রক্ত বের করতে দেখি। জুলিয়া বার্নাবাসকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি তার সমস্ত রক্ত বের করে তার ভিতরে মানুষের রক্ত দেবেন যাতে তিনি আবার মানুষ হয়ে উঠতে পারেন। পরবর্তী দৃশ্যে আমরা বার্নাবাস এবং ভিক্টোরিয়াকে সমুদ্রের তীরে একসাথে দেখতে পাই। তাদের দেখে মনে হয় তখন থেকেই দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপরে আমরা দেখতে পাই যে অ্যাঞ্জেলিক তার ব্যবসার সমস্ত বোর্ড সদস্যদের সাথে একটি মিটিং করছিল। সেখানে সবাই তাকে বলে যে তাদের ব্যবসা ধীরে ধীরে পড়ে যাচ্ছে কারণ বার্নাবাসের ব্যবসা খুব দ্রুত বাড়ছে। তখন অ্যাঞ্জেলিক বলে বার্নাবাসের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করুন। সন্ধ্যায় সে বার্নাবাসের সাথে দেখা করে এবং তাকে একটি চেক দেয় আর বলে এই টাকা নাও এবং মাছ ধরার ব্যবসা ছেড়ে দাও, কিন্তু বার্নাবাস তা করতে অস্বীকার করে। তারপরে অ্যাঞ্জেলিক তার কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে যে আমরা দুজনে একসাথে ব্যবসা চালাবো, কিন্তু বার্নাবাস এখনো প্রস্তুত নয় এবং বলে যে আপনি আমার সাথে যা করেছেন তা আমি কখনোই ভুলতে পারবো না। এখানে ভিক্টোরিয়া রাতে একটি স্বপ্নে সে তার শৈশব দেখে। আসলে ছোটবেলা থেকেই সে জোসেটের স্পিরিট দেখত এবং সে তার সাথে কথাও বলতো, কিন্তু তার বাবা মা এটা বুঝতে না পেরে তাকে পাগল ভেবে মানসিক হাসপাতালে পাঠায়। তারপর সে জেগে ওঠে এবং দেখে জোসেটের আত্মা তার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে আত্মাকে অনুসরণ করতে থাকে। আত্মা প্রাসাদে ইনস্টল করা জুমারের উপর যায়। পরের দিন সবার সম্মতিতে বার্নাবাস বাড়িতে একটি পার্টির আয়োজন করে যেখানে তিনি শহরের অনেক লোককে আমন্ত্রণ জানান। পার্টি চলাকালীন বার্নাবাস ডেভিডকে একটি রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং বলেন যে তার বাবা কাউকে ভিতরে যেতে নিষেধ করেছেন। এই কথা শুনে বার্নাবাস বুঝতে পারে যে ভিতরে কিছু ভুল হচ্ছে। যখন সে ঘরের জানালা থেকে ঝুলে ভিতরে উকি দেয় তখন সে দেখে যে ডেভিডের বাবা রজার সেখানে একটি মেয়ের সাথে আছেন যার সাথে তার সম্পর্ক রয়েছে। বার্নাবাস এইসব দেখে বুঝতে পারে যে রজার পরিবারের প্রতি অনুগত নয়। অন্যদিকে ভিক্টোরিয়া বাইরে দাঁড়িয়ে আছে। বার্নাবাস সেখানে যায় এবং তাকে ভিতরে আসতে বলে। তারপর ভিক্টোরিয়া তাকে তার শৈশব সম্পর্কে বলতে শুরু করে। তিনি বলেন যে আমি ছোটবেলা থেকে একটি মেয়ের আত্মাকে দেখতাম, কিন্তু আমার বাবা মা তা বুঝতে পারেননি, যার কারণে আমার শৈশবটি খুব বেদনাদায়ক ছিল। কিন্তু একদিন সেই আত্মা আমাকে কলিনুডে আসার পথ দেখিয়েছিল এবং যখন আমি এখানে এসে আপনার সাথে দেখা করি তখন আমার মনে হয়েছিল যে আমি আপনাকে শতাব্দী ধরে চিনি। হয়তো আমার ভাগ্য ছিল যে আমি তোমার সাথে দেখা করেছি। এখন তোমাকে আমার মনে হতে শুরু করেছে। এরপর দুজনেই একে অপরকে চুমু খেতে শুরু করে, কিন্তু অ্যাঞ্জেলিক এইসব দেখেন যিনি আমন্ত্রণ ছাড়াই পার্টিতে এসেছিলেন। এরপরে বার্নাবাস ডাক্তার জুলিয়াসের কাছে যায়
যেখানে সে তার শরীরে বার্নাবাসের রক্ত সঞ্চালন করছে। এটি দেখে বার্নাবাস বুঝতে পারে যে ডাক্তার জুলিয়া তাকে মানুষ না করে তার রক্ত বের করে নিজেকে অমর করতে চায়। এই প্রতারণাতে ক্ষুব্ধ হয়ে সে জুলিয়াকে হত্যা করে এবং তারপর বিড়ালটিকে সাথে নিয়ে জুলিয়ার লাশ সমুদ্রে ফেলে দেয়। এরপরে আমরা রজারকে দেখতে পাই যে প্রাসাদের গোপন দরজাটি খুঁজে বের করার চেষ্টা করছিল। এদিকে বার্নাবাস সেখানে পৌঁছে যায়। আসলে বার্নাবাস ইতিমধ্যেই রজারের কাজ বুঝতে পেরেছিলেন যে তিনি ডেভিডের মাকে শুধুমাত্র অর্থের জন্য বিয়ে করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে বার্নাবাস রজারকে দুটি বিকল্প দেয়। প্রথম বিকল্পটি হলো তাকে কলিনুডে থাকতে হবে এবং একজন ভালো বাবার মতো ডেভিডের যত্ন নিতে হবে। দ্বিতীয় বিকল্প হলো কোষাগার থেকে প্রচুর টাকা নিয়ে নিজের স্বার্থপর জীবনযাপনের জন্য এখান থেকে চিরতরে চলে যাওয়া। রজার অর্থ বেছে নেয় এবং তার ছেলে ডেভিডকে রেখে চিরতরে সেখান থেকে চলে যায়। এখন তার বাবাকে চিরতরে চলে যেতে দেখে ডেভিড খুব দুঃখিত হয় এবং পালিয়ে যায়। সে তার রুমের দিকে যেতে থাকে, তখন সিঁড়িতে পা রাখার কারণে একটি ভারী বস্তু তার উপরে পড়ে। এটা দেখে মুহূর্তের মধ্যে বার্নাবাস তাকে রক্ষা করে। এটা দেখে সবাই হতবাক ও ভীত, কারণ কোনো সাধারণ মানুষ এটা করতে পারে না। তারপরে বার্নাবাসের ত্বকে সূর্যের আলো পড়ার কারণে আগুন ধরে যায়, কিন্তু বিড়ালটি অবিলম্বে তার উপর জল ঢেলে তাকে বাঁচায়। এই ঘটনার পর সবাই জানতে পারে বার্নাবাস একজন ভ্যাম্পায়ার। এটা দেখে সেখানে উপস্থিত সবাই ভয় পেয়ে চলে যায়। ভিক্টোরিয়াও এখন বুঝতে পেরেছে যে বার্নাবাস একজন সাধারণ মানুষ নয়, তাই সেও তার কাছ থেকে দূরে সরে যায়। এরপরে বার্নাবাস অ্যাঞ্জেলিকের কাছে যায় এবং তাকে তার অভিশাপ থেকে মুক্ত করার জন্য তার সাথে কথা বলে, কিন্তু অ্যাঞ্জেলিক স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। সে বার্নাবাসকে দুটি বিকল্প দেয়, হয় সে তার সাথে ব্যবসা করতে হবে, নয়তো তার সাথে প্রেমিকের মতো থাকতে হবে। একথা শুনে বার্নাবাস তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপরে অ্যাঞ্জেলিক তাকে কথোপকথনে উস্কে দেয় এবং ডক্টর জুলিয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কারণ সে সন্দেহ করেছিল যে বার্নাবাস ডক্টর জুলিয়াকে হত্যা করেছে। রাগে বার্নাবাস মেনে নেয়, তিনি স্বীকার করেছেন যে তিনি ডাক্তার জুলিয়াকে হত্যা করেছিলেন। বার্নাবাস সেখান থেকে চলে যাওয়ার সাথে সাথে অ্যাঞ্জেলিক তার জাদুতে তাকে আবার কফিনে বন্দী করে এবং তার পুরো শরীরকে শিকল দিয়ে বেঁধে রাখে। এরপরে সে বার্নাবাসকে তার লোকদের সাথে নিয়ে যায় এবং তার মাছ ধরার কারখানায় আগুন দেয়। অবশেষে অ্যাঞ্জেলিক বার্নাবাসকে কফিন সহ একটি ঘন জঙ্গলে একটি পুরানো জীর্ণ বাড়িতে নিয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সাথে সাথে ডেভিড সেখানে উপস্থিত হয়, যাকে তার মায়ের আত্মা দ্বারা পাঠানো হয়েছিল। ডেভিড কফিন খুলে বার্নাবাসকে মুক্ত করে। অন্যদিকে মাছ ধরার কারখানায় আগুন লাগার কারণে সেখানে পুলিশ সহ বহু মানুষ ভিড় জমায়। এদিকে অ্যাঞ্জেলিক পুলিশের কাছে যায় এবং মাইকের মাধ্যমে সবাইকে জানায় যে সে বার্নাবাসের কথোপকথন শুনেছে, যেখানে সে ডাক্তার জুলিয়াকে হত্যার কথা স্বীকার করেছে। তিনি পুলিশকে আরো বলেন যে বার্নাবাস একজন খুনি এবং তার পরিবারের সদস্যরাও দোষী, কারণ তারা এইসব লুকানোর চেষ্টা করেছিল। এরপরে অ্যাঞ্জেলিক পুলিশের সাথে কলিনুডের কাছে পৌঁছায়। সেখানে বার্নাবাস এগিয়ে আসে এবং সবার সামনে অ্যাঞ্জেলিকের ঘাড়ে আক্রমণ করে, কিন্তু অ্যাঞ্জেলিকের কিছুই হয় না। তিনি বার্নাবাসকে দূরে ফেলে দেওয়ার জন্য তার ক্ষমতা ব্যবহার করেন। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে তারা দুজনেই ভ্যাম্পায়ার। এই অবস্থা দেখে পুলিশও সজাগ হয়ে যায় এবং শহরের সকল মানুষকে অবিলম্বে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেয়। এরপরে বার্নাবাস এবং অ্যাঞ্জেলিকের মধ্যে একটি বিপজ্জনক লড়াই শুরু হয়। এদিকে এলিজাবেথ একটি বন্দুক নেয় এবং অ্যাঞ্জেলিকের দিকে গুলি চালায়, কিন্তু তার কিছুই হয় না। তিনি আবার উঠে দাঁড়ান এবং প্রাসাদের জিনিসগুলিকে জীবন্ত করতে তার জাদুকরী শক্তি ব্যবহার করেন। সে এলিজাবেথকে আক্রমণ করার জন্য একটি সাপ পাঠায় এবং প্রাসাদের চারদিকে আগুন ধরিয়ে দেয়। তারপর সে একটি পুতুলের সাহায্যে বার্নাবাসকে আঁকড়ে ধরে। এই সময় আমরা জানতে পারি যে অ্যাঞ্জেলিক তার জাদুকরী ক্ষমতা দিয়ে ক্যারোলিনকে হিংস্র নেকড়ে রূপান্তরিত করেছিল। ক্যারোলিন এগিয়ে এসে অ্যাঞ্জেলিনকে আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু অ্যাঞ্জেলিক তার শক্তি দিয়ে তাকে কাবু করে এবং ক্যারোলিনকে হত্যা করে এবং তাকে অচেতন করে। এরপরে অ্যাঞ্জেলিক বার্নাবাসের কাছে যায় এবং তাকে হত্যা করতে চলে। সে বলে, আমি তোমার কাছে সব নিয়েছি, ডেভিডের মা ডুবে মরেনি, বরং আমি তাকে হত্যা করেছি। তখন ডেভিড সেখানে এসে বলে যে ওকে ছেড়ে দাও, না হলে আমার মা তোমাকে মেরে ফেলবে। এদিকে আমরা দেখতে পাই যে ডেভিডের মায়ের আত্মা উপস্থিত হয় এবং তার শক্তি দিয়ে অ্যাঞ্জেলিককে আক্রমণ করে। অ্যাঞ্জেলিক একটি বড় ঝাড়বাতির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এরপরে বার্নাবাসও সেই পুতুলের কবল থেকে মুক্ত হয় এবং সবাইকে বাইরে যেতে বলে। তারপরে সে অ্যাঞ্জেলিকের কাছে যায় এবং বুঝতে পারে যে এই ঝাড়বাতি ভেঙে অ্যাঞ্জেলিকের মতো একটি ডাইনিকে মরতে হয়েছিল। এখন অ্যাঞ্জেলিক কিছুক্ষণ
কিছুক্ষণের মধ্যেই মারা যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ভিক্টোরিয়া যে একই পাথরের দিকে যাচ্ছে সেখান থেকে জোসেট পড়ে আত্মহত্যা করেছিল, কারণ সে জানতে পেরেছিল যে বার্নাবাস একজন ভ্যাম্পায়ার এবং একজন সাধারণ মানুষ আর ভ্যাম্পায়ার কখনোই এক হতে পারে না। এখন বার্নাবাস তাকে খুঁজতে গিয়ে দ্রুতই সেই পাথরে পৌঁছে যায় এবং পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে, কিন্তু সে বলে যে আমরা দুজনে কখনোই এক হতে পারবো না, কারণ আমি একজন সাধারণ মানুষ। এখন একটাই উপায়, তুমি আমাকে তোমার মতো ভ্যাম্পায়ার বানিয়ে দাও। কিন্তু বার্নাবাস এতে রাজি নন। এরপরে ভিক্টোরিয়া পাহাড় থেকে নিচে পড়ে যায়। তাকে বাঁচাতে বার্নাবাস তার আগে তাকে কামড় দেয়, যার কারণে ভিক্টোরিয়া পড়ে গিয়েও মারা যায় না, বরং সেও ভ্যাম্পায়ার হয়ে যায়। এখন দুজনেই একে অপরকে দেখে খুশি, কারণ দুজনেই একই রকম হয়ে গেছে এবং সবসময় একসাথে থাকবে। গল্পের শেষে ডক্টর জুলিয়ার মৃতদেহটি দেখানো হয়েছে, যার চোখ খুলে দিয়েছিল, কারণ ডক্টর জুলিয়া সমুদ্রে তাকে হত্যা করেছিল, যার কারণে সেও ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল এবং এর সাথে গল্পটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, গল্পটি কেমন হলো কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।